চক্রান্ত থামছে না আল জাজিরার। ভাষণ চর নিয়ে জাতিসংঘের সন্তুষ্টির পরই অপপ্রচার, বাংলাদেশের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র বলছেন বিশ্লেষকরা। লকডাউনের মধ্যেও পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কর্মযজ্ঞ, ভাঙনের শঙ্কায় ফেলা হচ্ছে বালুর বস্তা ব্লক। ঢাকায় পৌঁছল মেট্রো রেলের কোচের সেট, শিগগিরই ট্রায়াল। দেশে একদিনে করোনায় 95 জনের মৃত্যু, টিকার চালান আশা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই, মেয়াদ কম হওয়ায় ধাপে ধাপে আনছে বাংলাদেশ। হাওড় অঞ্চলে ধান কাটার ধুম, করোনাকালে খাদ্য ঘাটতি ঠেকাতে কৃষকের কাছ থেকে 20 লাখ টনের বেশি ধান চাল কিনবে সরকার। কারসাজি ঠেকাতে নজরদারির পরামর্শ। দেশে সবশেষ একদিনে করোনায় মারা গেছেন 95 জন। 28,500 নমুনা পরীক্ষায় শনাক্ত 4,280 জন। আক্রান্তদের দ্রুত শনাক্ত করা না গেলে সংক্রমণ কমবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নমুনা পরীক্ষার দীর্ঘ সারিতে ভাটা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার নমুনা দিতে আসা মানুষের সংখ্যা অর্ধেকে নেমেছে। লকডাউন ছাড়াও নানা বাস্তবতায় উপসর্গ থাকলেও পরিবারের সবার নমুনা পরীক্ষা করাতে পারছেন না অনেকেই। আমি যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন মনে করেন একজনের বেশি আর করতে পারতেছি না। অনলাইন সিরিয়াল নিয়ে এখানে কোভিড টেস্ট করানো, এটাও অনলাইনে পাওয়া যায় না। আসলে দুইটা মিলে এখন আরো বেশি সমস্যা হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা বলছে গত 6 থেকে 12 এপ্রিল সর্বাত্মক লকডাউনের আগে নমুনা পরীক্ষা হয়েছিল 3,46,000, আর সর্বাত্মক লকডাউনের শুরু থেকে 19 এপ্রিল পর্যন্ত পরীক্ষা হয়েছে মাত্র 1,56,000। তবে 21 এপ্রিল একদিনেই নমুনা পরীক্ষা আবারও বেড়ে 28,000 ছাড়িয়ে যায়। আক্রান্ত হয় 4,280 আর মারা যায় 95 জন। ওটা দেশব্যাপী অ্যান্টিজেন ভিত্তিক টেস্টটাকে ছড়িয়ে দেওয়া উচিত, আর মানুষকে টেস্টের জন্য ব্যাপকভাবে উদ্বুদ্ধ করা উচিত, যেন মানুষ যে কোনো কোভিড সিমটম হলে যেন টেস্টের দ্বারস্থ হন। রিকশা যোগে হলেও সন্দেহভাজনদের কেন্দ্রে এসে পরীক্ষা করানোর আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। রিকশা খুব ভালো বহন, সেটাতে করে যদি কেউ আসতে পারে আমরা আসলে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চাই যে বেশি বেশি টেস্ট হোক, তাইলে আমরা সংক্রমণ কতটুকু আছে এটা এক্স্যাক্টলি পিকচারগুলো পাওয়া যাবে আর কি। কোভিডে প্রায় প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হলেও দক্ষিণ এশিয়ায় এখনও সবচেয়ে কম নমুনা পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশে। সংক্রমণ পুনরায় 5% নিচে না নামা পর্যন্ত দ্বিগুণ তিনগুণ পরীক্ষা বাড়ানোর জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মাত্র 6 মাস মেয়াদের অক্সফোর্ডের টিকা একবারে বড় চালান এনে মজুদের পক্ষে নন বাংলাদেশের বিশেষজ্ঞরা। তারা বলছেন ধাপে ধাপে এনে দূরদর্শিতার প্রমাণ দিচ্ছে সরকার। এ অবস্থায় মজুদ 25 লাখ শেষ হওয়ার আগেই পরবর্তী চালান হাতে পাওয়ার আশা বাংলাদেশে। রাশেদ লিমনের রিপোর্ট। 21 জানুয়ারি 2021 উপহার হিসাবে ভারতের দেয়া 20 লাখ ডোজের মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথম ধাপে নাম লেখায় বাংলাদেশ। এর 4 দিনের মাথায় 25 জানুয়ারি সেরাম ইনস্টিটিউট থেকে কেনা বাংলাদেশের প্রথম টিকার চালান আসে বেক্সিমকো ফার্মার হাত ধরে। যদিও এর আগেই সময় মতো টিকা আসা না আসা নিয়ে নানা কথা রটে বেশ কিছু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক তখনই সেরামের বাংলাদেশের এজেন্ট বেক্সিমকো জানিয়েছিল ধাপে ধাপে হলেও সময় মতো 3 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। এটা আসার পরে আমরা আমাদের ওয়্যারহাউসে নিয়ে যাব এবং আমাদের ওয়্যারহাউসে নিয়ে আমরা স্টোর করব। ধাপে ধাপে আসা 1 কোটি 2 লাখের মধ্যে প্রয়োগ হয়েছে 74,23,274 ডোজ। এখনো মজুদ আছে 25,76,726 ডোজ। তবে এরই মধ্যে আবারও মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে। গণমাধ্যমের খবরেও তৈরি হয়েছে বিভ্রান্তি। শুনছি শেষ হয়ে যাবে, তারপরে কিনে নিতে হবে। তবে এই মুহূর্তে যে ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে তা প্রস্তুত 6 ডিসেম্বর আর মেয়াদ 3রা জুন 2021 পর্যন্ত। তাই মজুদ নিয়ে কোনো প্রশ্ন তুলতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন সরকার ধাপে ধাপে আনার প্রক্রিয়ার কারণেই মজুদ প্রক্রিয়া সঠিক নিয়মে হচ্ছে। 8 থেকে 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দিতে হবে। লটে আনাই সুবিধাজনক, কারণ এটাকে সংরক্ষণ করা সহজ। ভ্যাকসিন নিতে সুরক্ষা ওয়েবসাইটে এ পর্যন্ত নিবন্ধন করেছেন 71,50,873 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। 16 দিন পর চালু হলো কক্সবাজার বাদে অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট, যাত্রীদের স্বস্তি।
না জানায় প্রথম দিনে যাত্রী কিছুটা কম। আসছে বর্ষায় ভাঙনের শঙ্কায় সর্বাত্মক লকডাউনের মধ্যেও পদ্মা সেতুর জাজিরা প্রান্তে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বর্ষার আগেই নদী শাসনের কাজ শেষ করতে হাজার হাজার বালুর বস্তা ও ব্লক ফেলা হচ্ছে পদ্মায়। বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী শাসন ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। সর্বাত্মক লকডাউনের মধ্যেও নদীতে ফেলা হচ্ছে লাখ লাখ বালুর বস্তা, ব্লক ও বড় বড় পাথর। নদীর তলদেশে স্লব তৈরি করা হচ্ছে, পাশে নদীর তীর ব্লক দিয়ে ঢেকে ফেলা হচ্ছে। ভাঙনটা যাতে বাড়তে না পারে সেজন্য আমরা হাজার হাজার শ্রমিক এই ভাইরাসে কাজ করতেছি। পাথর ফেলাইতেছি, বস্তা দিতেছি, যাতে নদী এদিকে আর কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। আমাদের ভালোবাসা এবং আবেগের পদ্মা সেতু আমরা কাজ করতেছি, আনন্দ পাইতেছি যে 10 টাকা এখানে আমাদের ইনকাম হইতেছে। পদ্মা সেতুর দায়িত্বশীলরা বলছেন নদীর গতিপথ পাল্টেছে, খরা স্রোতার বিশাল এলাকায় চর পড়ে গেছে, নদী ধাবিত হচ্ছে জাজিরার দিকে। তাই আশঙ্কা করা হচ্ছে আসন্ন বর্ষায় জাজিরা প্রান্তে আঘাত করতে পারে। পানি বৃদ্ধি পেলে তখন তো আর কাজ করা যাবে না, স্লোপে বাকি, তো সেজন্য লোয়ার স্লোপের কাজগুলো আগে শেষ করতেছি, তারপরে আস্তে আস্তে আপার স্লোপের কাজগুলো করব। আসন্ন বর্ষার আগে প্রায় 10.5 কিলোমিটার এলাকা নদী শাসন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আর্থিক অগ্রগতি প্রায় 70%, আর কাজের অগ্রগতি 82.5%। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে নির্ধারিত সময়ের 2 দিন আগেই দিয়াবাড়ি পৌঁছেছে মেট্রো রেলের কোচের সেট। প্রথম লটে এসেছে 2টি কোচ। পরীক্ষা নিরীক্ষা শেষে 2 মাসের মধ্যেই ট্রায়াল রানের কথা ভাবছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের 2 দিন আগেই বুড়িগঙ্গায় মেট্রো রেলের কোচবাহী বিশেষ কার্গো বুধবার দুপুর 2টা নাগাদ বালু নদী হয়ে এগিয়ে যায় দিয়াবাড়ির দিকে। অবশেষে বুধবার বিকেল 5টার দিকে দিয়াবাড়ির মেট্রো রেলের অস্থায়ী জেটিতে নোঙর করে দেশের প্রথম মেট্রো রেলের কোচের সেট। প্রথম লটে এসেছে 2টি কোচ। বৃহস্পতিবার সকালে শুরু হবে খালাস প্রক্রিয়া। প্রথমে 2টি ও অপর কার্গোতে থাকা আরও 4টি ডাঙায় তুলে ডিপোতে নেওয়া হবে শুক্রবারের মধ্যে। সকাল 8টা থেকে আমরা চেষ্টা করব যে 4টা কোচ আনলোড করে আমাদের ডিপোতে যে নিয়ে নামানোর জন্য জায়গা যেটা আমরা প্রস্তুত করে রেখেছি সেই জায়গাতে এগুলোকে নিয়ে যাব। পরীক্ষা নিরীক্ষা শেষে 2 মাসের মধ্যেই ট্রায়াল রানের কথা ভাবছে কর্তৃপক্ষ। আমাদের হাতে এখন একটু নামানোর পরে কয়টা দিন আমাদের একটু সময় দেন, আমরা একটু দেখি যে কি অবস্থাতে আছে। এই ধরেন 1.5 থেকে 2 মাসের ভিতরে ইন্টিগ্রেটেড টেস্ট পরিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে, তারপরে আমরা ট্রায়াল রানের দিকে যাব। এপ্রিল শেষে এমআরটিএ লাইন 6-এর সার্বিক অগ্রগতি 61.49%। স্বপ্ন পূরণে একই দিনে যেন 2 ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। একদিকে দিয়াবাড়িতে নোঙর করেছে দেশের প্রথম মেট্রো রেলের সেট, অন্যদিকে দ্বিতীয় সেটটিও জাপানের ওবে বন্দর থেকে রওনা দিয়েছে বাংলাদেশের দিকে। রাশেদ লিমন। থামছে না আল জাজিরা। এবার টার্গেট রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের গড়ে তোলা আধুনিক ও নিরাপদ আবাসস্থল নোয়াখালীর ভাসানচর। এই আশ্রয়ন প্রকল্প নিয়ে নানামুখী অপপ্রচার শুরু করেছে কাতার ভিত্তিক এ সংবাদ মাধ্যম। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 170 বছরের ঘূর্ণিঝড়ের ইতিহাস এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনা করেই গড়ে তোলা হয়েছে নোয়াখালীর ভাসানচরের আধুনিক এই আশ্রয়ন প্রকল্প, যেখানে ব্যবহার করা হয়েছে উন্নত সব প্রযুক্তি। ইতিমধ্যে 5 দফায় যাওয়া 15,000 রোহিঙ্গা বসবাস করছেন। আর এই ভাসানচর নিয়েই অপপ্রচার চালাচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্পেশাল ওয়েদার সিগন্যাল যখন থাকে, আপনার লাস্ট আমপান, বুলবুল, ফণি, এ ধরনের যখন সিগন্যাল হয় তখন অন্যান্য কোস্টাল এলাকায় যে নিয়ম ফলো করে 2 থেকে 3 দিন হয়তো চলাচলটা বন্ধ রাখে, ওইটা আমরা ফলো করব। গত 3 বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এই ভাসানচরে রোহিঙ্গাদের জন্য গড়ে তোলা হয়েছে গুচ্ছগ্রাম, ঘূর্ণিঝড় শেল্টার এবং হাসপাতাল। চলতি বছরের 18 মার্চ বহুল আলোচিত ভাসানচর পরিদর্শন করেছেন জাতিসংঘের প্রতিনিধি দল। রোহিঙ্গা বসতি স্থাপন নিয়ে ইতিবাচক প্রতিবেদনও দিতে যাচ্ছে তারা। তার আগে ভাসানচর পরিদর্শন করেছেন উন্নত দেশের কূটনীতিকরা, তারাও ভাসানচর নিয়ে অনেকটা ইতিবাচক। এত কিছু ইতিবাচকের মাঝে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
গত 3 বছরে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় যেমন এখানে কোনো ক্ষতি করেনি, তেমনি এখন পর্যন্ত জোয়ারের পানি প্রবেশের কোনো নজির নেই। আল জাজিরা যারা কাজ করে তাদের একটা বিরাট অংশ, বিশেষ করে বাংলাদেশ ডেস্কে যারা কাজ করে তারা পাকিস্তানি। কাজেই এই ক্ষেত্রে বাংলাদেশের প্রতি শত্রুতা বশবর্তী হয়েই তারা এই কাজটি করছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্পর্শকাতর নানা বিষয় নিয়ে চক্রান্ত করে যাচ্ছে আল জাজিরা। আসলে এটা টোটালি একটা অপপ্রচার আল জাজিরার, কারণ সেখানে যে কথাগুলি বলা হয়েছে যে এখানে সাইক্লোনের কথা বলা হচ্ছে, ফ্লাডের কথা বলা হচ্ছে, না সাইক্লোন হয়েছে না ফ্লাড হয়েছে, সো ইট ইজ নট প্রুভেন। বাস্তবের আলোকে কিন্তু এটা বলা হয়নি। মিয়ানমার সেনাবাহিনীর অমানবিক নির্যাতনে প্রাণ ভয়ে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেয় 11 লাখ রোহিঙ্গা। এর মধ্যে 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। ক্ষেতের ধান কাটা নিয়ে আর কিষানীরা ধান শুকিয়ে তুলছেন গোলায়। জেলার দেখার হাওর, শনির হাওর সহ ছোট বড় অর্ধশতাধিক হাওর ঘিরে চোখে পড়বে এমন দৃশ্য। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যেদিকে চোখ যায় জমির পর জমিতে পাকা ধানে ভরপুর, হাওরে এখন ফসল কাটার ধুম। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলার হাওরে ও হাওরের বাইরে প্রায় 2,23,330 হেক্টর জমিতে স্থানীয় ও উচ্চ ফলনশীল জাতের বোরো আবাদ করা হয়েছে। 20 এপ্রিল পর্যন্ত কাটা হয়েছে 60,000 হেক্টর জমির পাকা ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ধান কাটার জন্য 2 লাখ শ্রমিক মাঠে কাজ করছেন। এবছর বাইরের জেলা থেকে এসেছেন 20,000 শ্রমিক। তবে কৃষকরা জানান মেশিন সংকটের কারণে পাকা ধান কাটতে পারছেন না তারা। আমরা হাওর মেশিন কম থাকার কারণে আমরা মেশিন হাওরের ধান কাটতে পারতেছি না। একটা মেশিনে আমাদের এলাকায় টাকায় ওর পিছনে পিছনে আমি যাইতেছি, প্রতিদিনই আমাকে বলতেছে যে আগামীকাল কাটিয়ে দিব। লোক প্রতি 2টা মেশিন যদি হয় তো মোটামুটি ধান কিলো পাকবো। বেশি অতিরিক্ত পাকছে কিন্তু কাটাইতে তো আমরা পারি না। পঁচিশ জন আইসে আর রবিবার আইসে সেই কাটা ধরছি। যদি মেশিনে কাটিলে তো আমরা একটু সাহায্য হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন 293টি কম্বাইন্ড হারভেস্টার ও 130টি রিপার ব্যবহার করে ধান কাটার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কম্বাইন্ড হারভেস্টার আমরা ভাড়া করে নিয়ে এসেছি, বাইরে থেকে শ্রমিক যাতে নির্বিঘ্নে এখানে ধান কাটায় অংশগ্রহণ করতে পারে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি। গত বছর এমন সময়ে হাওরের 20 ভাগ ধান কাটা হয়েছিল, আর চলতি বছর 36 ভাগ ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ, সুনাম। করোনা সংকট মোকাবেলায় চলতি বড় মৌসুমে গতবারের চেয়ে বেশি ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। লটারির মাধ্যমে বেশি দামে সরাসরি কৃষকের কাছ থেকে 20 লাখ টনেরও বেশি খাদ্যশস্য কেনা হবে বলে জানান কৃষিমন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্ট। গত বছরের চেয়ে 1 লাখ হেক্টর বাড়িয়ে দেশের 48 লাখ হেক্টর জমিতে এবার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 2,05 লাখ টন। গত বছর 26 টাকা কেজি দরে 8 লাখ টন ধান, 36 টাকা কেজি দরে 10 লাখ টন সিদ্ধ চাল, 35 টাকা কেজি দরে 1.5 লাখ টন আতপ চাল এবং 28 টাকা কেজি দরে 75,000 টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। মহামারীতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবার আরও বেশি খাদ্যশস্য সংগ্রহের পাশাপাশি প্রান্তিক চাষিদের কাছ থেকে লটারির মাধ্যমে ধান কেনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। ক্ষুদ্র চাষি তাদের কাছ থেকে আমরা ধানটা কিনবো লটারির মাধ্যমে, যাতে রাজনৈতিক কোনো সামাজিক কোনো প্রভাব খাটিয়ে কেউ ধান সরকারের বেশি দামে দিতে না পারে। খাদ্য ঘাটতি ঠেকাতে মজুদ বাড়ানো এবং ক্ষুদ্র চাষিদের কাছ থেকে ধান চাল সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতার তাগিদ দেন বিশেষজ্ঞরা। করোনার ঢেউয়ে যেহেতু সাধারণ মানুষের খাদ্যের সংকট হতে পারে, সেই হিসেবেই প্রকিউরমেন্টটা বেশি হওয়া উচিত। তাদের মতে রাইস মিলারদের কারসাজিতে দাম যাতে লাগাম না ছাড়ায় সেদিকে নজরদারি বাড়াতে হবে। তবে বড় মিলারদের সিন্ডিকেটের কারণে চালের বাজার নিয়ন্ত্রণে না থাকার অভিজ্ঞতা থেকেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। খুবই জরুরিভাবে নজর দেওয়া উচিত যে অতিরিক্ত বড় রাইস মিলাররা আসলে কি পরিমাণ ক্যাপাসিটির বাজারটা নিয়ন্ত্রণ করছে মিলাররা, কাজেই সরকারের গুদামে পর্যাপ্ত চাল থাকার দরকার ছিল। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি রোহিঙ্গাদের অতিরিক্ত খাদ্য সহায়তার ফলে ঘাটতির আশঙ্কা দেখা দিলে দ্রুত আমদানির পরিকল্পনা রয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বন্ধে 16 দিন পর আজ থেকে আবারও চালু হলো অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। এতে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে বিশেষ ফ্লাইটের শিডিউল বিড়ম্বনায় আজও দুর্ভোগ পোহাতে হয়েছে প্রবাসী কর্মীদের। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার অনিশ্চয়তা কাটাতে শিথিল করা হয়েছে নানা বিধিনিষেধ। এখন থেকে 6টি দেশ দিয়ে বিশেষ ফ্লাইটে বিশ্বের যে কোনো গন্তব্যে যেতে পারবেন অন্য যাত্রীরাও। তবে ট্রানজিট যাত্রীরা আসতে পারবেন না দেশে।
এদিকে কিছু বিশেষ ফ্লাইটের যাত্রা বাতিল হলেও নতুন শিডিউল জানানো হয়নি যাত্রীদের। ফলে উৎকণ্ঠা নিয়ে বিমানবন্দরের টার্মিনালের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রবাসী কর্মীদের। ঢাকা টু শারজা যাইব আজকে, কিন্তু আজকে সকালে যে ফ্লাইটটা ছিল এটা ক্যান্সেল হয়ে গেছে। যাবে কি যাবে না তা জানি না এখন। আমাদের ফ্লাইট যদি না হয় আমি তো ভারত যাবো, এ পর্যন্ত আমার কাছে 10 টাকা আমি যেতে পারবো না। মূলত প্রবাসী কর্মীদের যাত্রাপথের দুর্ভোগ নিরসন ও সাধারণ মানুষের জরুরি কাজে যাতায়াতের জন্য সীমিত পরিসরে চালু হলো অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। প্রথম দিনে 2টি বেসরকারি এয়ারলাইন্স কক্সবাজার বাদে ঢাকা থেকে 6টি গন্তব্যে ফ্লাইট চালু করে। বৃহস্পতিবার থেকে শুরু করবে বাংলাদেশ বিমান। অনেকদিন আটকে ছিলাম নীলফামারীতে, এখন ভালো লাগতেছে যে আসতে পারছি। অ্যারাউন্ড 50% প্যাসেঞ্জার নিয়ে আজকে আমরা সকালে ফ্লাইটগুলোতে আসলে পরিচালনা করেছি। বাট এখনকার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের যে স্বাস্থ্যবিধির যে ব্যাপারগুলো আছে প্রত্যেকটা জিনিসে মানার আমরা চেষ্টা করেছি। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিমানবন্দরের পরিচালক। চেয়ারম্যান মহোদয় বলেছে স্বাস্থ্যবিধি মেনটেন করেই সমস্ত ফ্লাইট পরিচালিত করতে হবে। স্বাস্থ্যবিধি যে মানবে না তাদের ফ্লাইট উনি ক্যান্সেল করে দিবেন। মধ্যপ্রাচ্যের 4টি দেশের বিভিন্ন গন্তব্যে আজ 21টি বিশেষ ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। এদিকে চীনে বিশেষ ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হলেও আজ যায়নি কোনো ফ্লাইট। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভ্রাম্যমাণ সবজি ও মাছ ব্যবসায়ীদের বিক্রি স্বাভাবিক সময়ের চেয়ে নেমে এসেছে অর্ধেকে। পর্যাপ্ত সবজি থাকলেও ক্রেতা নেই। সানবীর রূপলের রিপোর্ট। ষাটোর্ধ্ব লিয়াকত মিয়া 20 বছরের বেশি সময় ধরে কারাওন বাজার থেকে সবজি কিনে মাথায় নিয়ে দিনভর পাড়া মহল্লায় বিক্রি করেন। তবে গেল কয়েকদিনের লকডাউনে তার বিক্রিতে ভাটা পড়েছে। লকডাউনে কি বেচা বিক্রি ভালো হয় না আগে ভালো হয়? আগে ভালো হইতো, এখন খারাপ হয়। কারণটা কি? কাস্টমার নাই, প্রায় দেশে গেছে। করোনার মহামারীতে অনেকেই পেশা পরিবর্তন করে ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা হয়েছেন। ভ্যান গাড়িতে করে ঘুরে বেড়ান বিভিন্ন এলাকায়। প্রথম রোজা করছি 80 টাকা, এখন হেই শসা বেশি মাত্র 60 টাকা 50 টাকা। লকডাউনে লোক নাই, এখন বেচা কিনা কম, পেট কোনো রকম বাঁচাইতেছে। মহল্লার সবজির দোকানেও নেই বিক্রি। একদিকে রোজা, তার উপর লকডাউন। 50 টাকার নিচে সবজি নেই বললেই চলে, কিন্তু বিক্রি কম। শসা আনছি 3 দিন আজকে, লাল হয়ে গেছে। ওই বেগুন আনছি ওটা কালকের, মিষ্টি কোনো কালকের, কলা আনছি 40 দিন, আজকে 3 দিন। পণ্যের সরবরাহের কমতি না থাকলেও খুব বেশি প্রয়োজন ছাড়া বাজারমুখী হতে চান না ক্রেতারা। বয়স একটু হয়েছে, বড় ছেলে টুকটাক যাই লাগে বাজার করে। এই তো লকডাউন, এই যে করোনা মরোনা, একটা বয়সের তো আছে। পিছিয়ে যাচ্ছি তো এই জন্য আর কি নিয়ে নিলাম। বাজারে গেলে তো মানুষজন বেশি থাকে, এই জন্য আর কি। পাড়া মহল্লা কিংবা ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা, স্বল্প পুঁজির এসব ব্যবসায়ীরা এখন করোনা মহামারী মাথায় নিয়ে জীবন জীবিকার তাগিদে প্রতিনিয়ত করছেন টিকে থাকার লড়াই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ বিরোধী চক্রান্ত থামছে না আল জাজিরার। ভাষণ চর নিয়ে জাতিসংঘের সন্তুষ্টির পরই অপপ্রচার, বাংলাদেশের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র বলছেন বিশ্লেষকরা। এবং লকডাউনের মধ্যেও পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কর্মযজ্ঞ, ভাঙনের শঙ্কায় ফেলা হচ্ছে বালুর বস্তা ব্লক। ঢাকায় পৌঁছালো মেট্রো রেলের কোচের সেট, শিগগিরই ট্রায়াল। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।